বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি, মাধ্যমিক ভৌত বিজ্ঞানের একটা সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর। এবং এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষাতে এসছে, অর্থাৎ টেস্ট পরীক্ষারই প্রশ্ন। তো সেরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করার দুটো তিনটে কারণ রয়েছে। একটা হচ্ছে তোমরা যেমন প্রশ্ন মডেলটা সম্পর্কে বুঝতে পারবে, তার সঙ্গে কীভাবে প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসছে সেটাও তোমরা বুঝতে পারবে, এবং কোন টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসছে সেটাও বুঝতে পারবে, এবং যে প্রশ্নের মডেলটা রয়েছে সেই মডেলটা সম্পর্কেও ধারণা পাবে। তো চলো আমরা সময় নষ্ট না করে পরপর আমরা প্রশ্নগুলো উত্তরগুলো সম্পর্কে আলোচনা করে নিই। আশা রাখি যে তোমরা বেশিরভাগ প্রশ্নের উত্তরই পারবে, কারণ ইতিমধ্যে তোমাদের সমস্ত প্রিপারেশন ফাইনাল হয়ে থাকার উচিত। তো যাই হোক, আমরা প্রশ্নটা একটু দেখে নিই, তার সঙ্গে নিজেদের প্রিপারেশনটা কেমন হয়েছে সেটাও একটু বুঝতে পারবো। এবং প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং যে প্রশ্নটা সেট তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নটা তোমরা ভালো করে কমপ্লিট করো। আশা রাখছি এর থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন তোমরা মাধ্যমিকে কমন পাবে। এবং শুধু তাই নয়, এই যে প্রশ্নটা রয়েছে ঠিক এরকম টাইপসেরই প্রশ্ন, অর্থাৎ সেম মডেলের প্রশ্ন, সেম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিকেও কমন পেতে চলেছো। তো চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি উত্তরপত্রে প্রবেশ করি, বা কীভাবে কী আমাদের উত্তর করতে হবে সেটা আমরা লিখি। প্রথম দেখো কি রয়েছে আমাদের ক বিভাগে, যেটা আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 15টি, এবং 15টি প্রশ্নের মধ্যে মনে রাখবে আমাদের 15টি করতে হবে, কারণ কোনো এক্সট্রা এমসিকিউ কিন্তু আমাদের দেওয়া থাকে না। তো চলো প্রথম প্রশ্ন আমাদের দেখো। প্রথম প্রশ্ন লেখার ক্ষেত্রে একটু আমাদের বুঝে নিতে হবে, কারণ আমরা অনেক সময় অনেক রকম বিষয় অবলম্বন করি। যেমন বাংলা বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখি, এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমরা পূর্ণবাক্য উত্তর লিখি। ফিজিক্সের ক্ষেত্রে যে সিস্টেমটা রয়েছে, তোমরা লাইনটা পড়লেই বুঝতে পারবে, প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। অর্থাৎ সমস্ত কিছু লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র দাগ নম্বর দেবে এবং উত্তরটা লিখবে। অর্থাৎ 1.1 লিখলে কি রয়েছে, ওজোন স্তর ধ্বংস অনুঘটকের কাজ করে কে? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। অর্থাৎ 1.1 দাগ দিয়ে তোমার ডি দাগ লিখে তুমি এখানে লেখো সিএফসি, ব্যাস কমপ্লিট। এইটুকুই উত্তর তুমি লেখো। আর প্রথমে অবশ্য ক বিভাগ এবং এক দাগ কিন্তু দিয়ে নেবে। তারপরে যথারীতি এরকমভাবে পরপর তোমরা 1.1 গেল, 1.2, এইভাবে কিন্তু পরপর উত্তরগুলো করে যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। দ্বিতীয় প্রশ্নে চলে আসি। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন কী হবে? দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 4 গুণ হবে, নাকি কোনোটিই নয়? তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসের আয়তন অর্ধেক হবে, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ। উত্তরটা কী হচ্ছে? বি দাগ হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত হবে? 2, 4, 6, 8। এক্ষেত্রে আমাদের যেটি উত্তর আসবে সেটি হচ্ছে তোমার 4 হবে। ঠিক আছে, 4 মোল H2 এর সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা হবে 4। পরবর্তী প্রশ্ন, হ্রদের জলের উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলে হ্রদের তলদেশের জলের উষ্ণতা কত হবে? 2 ডিগ্রি, 4 ডিগ্রি, 3 ডিগ্রি, নাকি 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম? তো এটা কিন্তু একদম একটা বেস পয়েন্ট এবং একটা খুবই সহজ টাইপেরই প্রশ্ন। তো স্বাভাবিক ব্যাপার, উপরিতলের উষ্ণতা যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে তলদেশের জলের যে উষ্ণতা হবে সেটাও কিন্তু তোমার স্বাভাবিকভাবে 4 ডিগ্রি হবে। অর্থাৎ উত্তর হচ্ছে তোমার বি দাগ হবে। উপরিতলের উষ্ণতা যদি 2 ডিগ্রি হয়, তলের হ্রদের জলের উষ্ণতা হবে 4 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয়, উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল আর নাকি অধিবৃত্তীয় দর্পণে? তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হচ্ছে উত্তল লেন্সে। বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার এবং অসৎ হয় হচ্ছে উত্তল লেন্সে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। কোনটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? অপশানে কী কী রয়েছে? বরফ, ক্রাউন কাস, হিরে, নাকি এনিলিন? কোনটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে হিরে। পরবর্তী প্রশ্ন, ঋণাত্মক আধান গমন করে উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগে, নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগে বিভব পার্থক্য না থাকলে, নাকি তড়িৎ প্রবাহ না হলে? তো এক্ষেত্রে আমার উত্তর যেটা হবে সেটা হচ্ছে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগে, অর্থাৎ উত্তর বি দাগ। পরবর্তী প্রশ্ন, উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীর রোধ কমে, বাড়ে, একই থাকে, প্রথমে বাড়ে পরে কমে? তো এক্ষেত্রে আমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে বাড়ে। উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীর রোধ সবসময় বাড়বে। তারপরের কোশ্চেনে আমরা চলে যাই। দীর্ঘ সময়ের জন্য পেঁয়াজ সংরক্ষণে ব্যবহৃত হয় আলফা কণা, বিটা কণা, গামা কণা, নাকি এক্স রশ্মি? তো উত্তরটা কী হচ্ছে? উত্তর হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। আধুনিক পর্যায় সারণীতে নোবেল গাছগুলোর অবস্থান কোথায়? 10 নম্বর শ্রেণীতে, 0 শ্রেণীতে, 17 নম্বর শ্রেণীতে, নাকি 18 নম্বর শ্রেণীতে? উত্তর হচ্ছে 18 নম্বর শ্রেণীতে। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেনের অণুতে 2টি নাইট্রোজেন পরমাণুর মধ্যে কী প্রকৃতির বন্ধন উপস্থিত? সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন, নাকি তড়িৎযোজী বন্ধন? তো উত্তরটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন, অর্থাৎ উত্তর সি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় শব্দ শক্তিতে, তাপ শক্তিতে, রাসায়নিক শক্তিতে, নাকি চৌম্বকীয় শক্তিতে?
তো এক্ষেত্রে আমাদের উত্তর যেটা আসছে সেটা হচ্ছে রাসায়নিক শক্তিতে, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে, অর্থাৎ উত্তর সি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হলো MnO2, পিটি চূর্ণ, এপি চূর্ণ নাকি সিইউ চূর্ণ। তো এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে এপি চূর্ণ। পরবর্তী প্রশ্ন, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো জার্মান সিলভার, ব্রোঞ্জ, ইনভার নাকি ডুরালুমিন। তো এক্ষেত্রে যেটা উত্তর সেটা হচ্ছে ডুরালুমিন। বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু হলো ডুরালুমিন। পরবর্তী প্রশ্নে চলে আসি। এলপিজিতে যে হাইড্রোকার্বনটি থাকে না তার নাম মিথেন, ইথেন, প্রোপেন নাকি বিউটেন। তো এটার উত্তর হচ্ছে মিথেন। এলপিজিতে যে হাইড্রোকার্বনটি থাকে না তার নাম হচ্ছে মিথেন, আর বাদ বাকি ইথেন, প্রোপেন এবং বিউটেন প্রত্যেকটা হাইড্রোকার্বন কিন্তু এলপিজিতে থাকে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না। উত্তর হচ্ছে ভূতাপীয় শক্তি। কি বললাম? ভূতাপীয় শক্তি। পরবর্তী প্রশ্ন রয়েছে, বায়োডিজেল প্রস্তুত করা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। তো বায়োডিজেল প্রস্তুত করা যায় বিভিন্ন উদ্ভিদের গাছের যে বীজ রয়েছে সেই বীজ থেকে। তার মধ্যে মহুয়া থেকে তৈরি করা যায়। জ্যাট্রোফা নামক এক ধরনের গাছ রয়েছে যেখান থেকে তৈরি করা যায়। জ্যাট্রোফা বানানটা আমি একটু লিখে দিই, বর্গজ জফলা আকার, টয়রাফলা ওকার, ফয়াকার, জ্যাট্রোফা। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। প্রথমটা রয়েছে, ট্রপোস্ফিয়ারের ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়। ট্রপোস্ফিয়ার ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়, এটা কিন্তু মিথ্যা। পরবর্তী প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। এখানে তোমাকে যেটা লিখতে হবে তার নাম হচ্ছে ভর। ঠিক আছে, চার্লস ও বয়েলের সূত্রতে দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম হচ্ছে ভর। পরবর্তী কোশ্চেন, একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতি শক্তির পরিমাণ কত? উত্তর হচ্ছে 0। পরবর্তী কোশ্চেন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে সম্পর্কটি লেখো। তো এর মধ্যে সম্পর্কটি কেমন হবে? সম্পর্কটি হচ্ছে, তোমার আমি এখানে উত্তরটা লিখে দিই, বাই এফ ইকুয়াল টু 5/9 সি। এটাই হচ্ছে তোমার উত্তর হবে। ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা চলে আসি। তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ শেভিং মিরর রূপে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অবতল দর্পণ। পরবর্তী কোশ্চেন, কাচের স্ল্যাবে আলোকরশ্মির আপাতন কোণের মান 45 ডিগ্রি হলে আলোকরশ্মির চ্যুতি কোণের মান কত হবে? চ্যুতি কোণের মান হবে 0 ডিগ্রি। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আসি। 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? প্রশ্নটা একবার দেখো, 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? উত্তর হচ্ছে 1 জুল। ঠিক আছে, কি বললাম? 1 জুল। পরবর্তী প্রশ্ন, আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? উত্তর হচ্ছে 0। পরবর্তী প্রশ্ন, ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? হিলিয়াম পাওয়া যায়। অথবাতে রয়েছে, হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়? হাইড্রোজেন বোমায় হচ্ছে তোমার নিউক্লিয় সংযোজন ঘটানো হয়। পরেরটা রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। তো সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস যেটা হচ্ছে সেটা হচ্ছে হিলিয়াম হবে, অর্থাৎ সি দাগ। পরেরটা, একটি একটি তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। একটি তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে রেডিয়াম, অর্থাৎ ডি দাগ। পরেরটা বলছে, ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম। উত্তর হচ্ছে নাইট্রোজেন। আর একটা হচ্ছে একটি জৈব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ওটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্নে চলে আসি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অ্যানোড। পরবর্তী প্রশ্ন, রসায়নগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণের কোন গ্যাসটি প্রয়োজন? এক্ষেত্রে যেটা উত্তর, প্রশ্নটা একবার দেখতে হবে। প্রশ্নটা হচ্ছে, রসায়নগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণের জন্য কোন গ্যাসটি প্রয়োজন?
উত্তর হচ্ছে H2S। ঠিক আছে, উত্তর হচ্ছে H2S। পরেরটা হচ্ছে ওলিয়ামের রাসায়নিক নাম কি? ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। কি বললাম? পাইরোসালফিউরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গ্যাসকে ক্ষারীয় বায়ু বলে? কোন গ্যাসকে ক্ষারীয় বায়ু বলে? উত্তর হচ্ছে অ্যামোনিয়াকে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্ন বলছে, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটির রাসায়নিক নাম কি? উত্তর হচ্ছে ক্ষারীয় কপার কার্বনেট বা ক্ষারীয় কপার সালফেট। ঠিক আছে। পরবর্তীতে অথবাতে রয়েছে, তড়িৎচুম্বক তৈরি করতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? উত্তরটা তোমরা লিখবে অ্যালনিকো। কি বললাম? অ্যালনিকো। বানানটা আমি একটু বলে দিই, অয়জপলা আকার ল নয়রস্যি কওকার। ঠিক আছে, অ্যালনিকো। পরবর্তী প্রশ্নে চলে আসি। লোহার একটি আকরিকের নাম ও সংকেত লেখো। লোহার একটি আকরিকের নাম হচ্ছে ম্যাগনেটাইট। কি বললাম? ম্যাগনেটাইট। আর সংকেতটা কি হবে? Fe3O4। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? ইথিলিন ব্যবহার করা হয়। কি বললাম? ইথিলিন। অথবাতে রয়েছে, একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। তোমরা লিখতে পারো পলিহাইড্রক্সি বিউটারেট। কি বললাম? পলিহাইড্রক্সি বিউটারেট। পরবর্তী প্রশ্ন, একটি করে পলিমার ও মনোমারের উদাহরণ দাও। পলিমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড আর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আমি আবার বলছি, পলিমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড আর মনোমারের উদাহরণ হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তারপরে আমাদের রয়েছে 2 মার্কের প্রশ্ন। কী কী রয়েছে দেখো 2 মার্কের প্রশ্নগুলো। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? পরবর্তী প্রশ্ন রয়েছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উল্লেখ করতে তার চাপ ও তাপমাত্রা নির্দেশ করতে হয় কেন? অথবাতে রয়েছে, চার্লস ও বয়েলের সূত্রে নির্দিষ্ট ভরের উল্লেখ থাকে কেন? পরবর্তী প্রশ্নে রয়েছে, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর গতিবেগের ওপর কিভাবে নির্ভর করে? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। শুধু দেখেই কিভাবে বুঝবে তারা কোন সমবায়ে যুক্ত আছে? পরবর্তী প্রশ্ন, তড়িৎ যোজ্যতার সংজ্ঞা লেখো, উদাহরণ দাও। অথবা যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো। পরবর্তী কোশ্চেন, তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। পরে হচ্ছে, তরল অ্যামোনিয়া কাকে বলে? ইউরিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, অ্যামালগাম কাকে বলে? একটি উদাহরণ দাও, এর ব্যবহার লেখো। অথবা ধাতু সংকর কাকে বলে? পরবর্তী প্রশ্ন রয়েছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতেই ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটে তা লেখো। অথবাতে রয়েছে, রেকটিফাইড স্পিরিট কি? একে কিভাবে পানের অযোগ্য করা হয়? এরপর রয়েছে আমাদের ঘ বিভাগের প্রশ্ন, যেখানে আমাদের 12টি প্রশ্ন লিখতে হবে। প্রথম যে প্রশ্নটা এসছে, একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেন্টিমিটার চাপে আয়তন 500 ঘন সেন্টিমিটার হলে ওই উষ্ণতায় 60 সেন্টিমিটার এইজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? পরবর্তী প্রশ্ন, 32.7 গ্রাম জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? অথবাতে রয়েছে, পৃথিবীতে লভ্য বিভিন্ন প্রকার শক্তির মূল উৎসটি কি ব্যাখ্যা করে লেখো। সকল প্রকার শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যায়? পরবর্তী কোশ্চেন, দ্বিধাতব পাত কীভাবে কাজ করে? কঠিনের তাপীয় প্রসারণ বলতে কী বোঝায়? অথবা একটি থার্মোমিটারের পারদ কুণ্ডকে গরম জলে ডোবালে কৌশিক নলে পারদ সূত্রের দৈর্ঘ্যের কী পরিবর্তন দেখাবে? পরবর্তী কোশ্চেন, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব কীভাবে নির্ণয় করবে? পরবর্তী কোশ্চেন, একটি অবতল দর্পণ ও একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যথাক্রমে 20 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার, এদের ফোকাস দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। অথবা হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া কি? স্বল্প দৃষ্টির প্রতিকার কি? পরবর্তী কোশ্চেন, তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে উৎপন্ন তাপ কি একই হবে? যুক্তি দাও। পরবর্তী কোশ্চেন, তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হয়। প্রবাহমাত্রা 1 অ্যাম্পিয়ার ও পরিবাহীর রোধ 20 ওহম হলে কত সময় ধরে তড়িৎ পরিবাহিত হয়েছিল নির্ণয় করো।
অথবা তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে যদি রোধ দ্বিগুণ করা হয় তাহলে উৎপন্ন তাপ কিভাবে প্রভাবিত হবে? পরবর্তী কোশ্চেন, তেজস্ক্রিয় বিকিরণের একটি কুপ্রভাব লেখো। রেডিও কার্বন ডেটিং কি? পরবর্তী কোশ্চেন, পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যে কোনো দুটি পর্যায়বৃত্ত ধর্মের পরিবর্তন উল্লেখ করো। অথবা মেন্ডেলিপের পর্যায় সারণীতে 1 থেকে 7 নং শ্রেণীকে এ ও বি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে কেন? উদাহরণসহ লেখো। পরবর্তী কোশ্চেন, একটি তামার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কী কী ব্যবহার করতে হবে? পরের কোশ্চেন, কপার সালফেট দ্রবণে প্রথমে ধীরে ধীরে NH4OH যোগ করলে পরে অতিরিক্ত NH4OH যোগ করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। পরবর্তী প্রশ্ন, দ্রুত বিক্রিয়া কাকে বলে? কোন শ্রেণীর যৌগ দ্রুত বিক্রিয়ায় অংশ নেয়? একটি উদাহরণ দাও। অথবা এ ও বি দুটি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এ তে অনুপ্রতি 1 অণু ব্রোমিন ও বি তে অনুপ্রতি 2 অণু ব্রোমিন যুক্ত হয়। এ ও বি এর গঠন সংকেত লেখো। বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। তো এই হলো আমাদের ওভারঅল ফিজিক্সের এক সেট প্রশ্ন। তো এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। আমি যে ব্রড টাইপের প্রশ্নগুলো তোমাদের সাজেশন আকারে দিয়েছি সেগুলো বেশিরভাগই দেখলাম এই প্রশ্নের ভিতরে কমন রয়েছে। কিন্তু দেখো, ক্যালকুলেশন শর্ট টাইপের প্রশ্ন, তার জন্য কিন্তু তোমাকে পড়তে হবে। আর আমি যে 200 কোশ্চেন অ্যান্সারের যে একটা সেট দিয়েছিলাম ওটাও একটু ভালো করে ফলো করো, কারণ ওখান থেকে দেখলাম অনেক প্রশ্নই এই পরীক্ষাটাতে এসছে। তো যেহেতু ঠিকই আছে, সমস্ত কিছু মিলিয়ে একটু প্র্যাকটিস করতেই হবে। আর সর্বসম্মতভাবে যেটা বলতে হয় যে এই যে প্রশ্নের উত্তর করে আমাকে সাহায্য করেছেন আমার গ্রুপের সঙ্গে যিনি রয়েছেন, আমার ফিজিক্সের শিক্ষক, তাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।